ওকে স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের লেকচার 2 শুরু করছি। তো লেকচার 2 এ আমি শুরুতে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে যাওয়ার আগে তোমাকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। একটি হচ্ছে যে তোমার দুইটা ভেক্টরকে যোগ করতে হলে এই ভেক্টরগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে। তার মানে দুইটা ভেক্টরকে যোগ করার পূর্ব শর্তই হচ্ছে এই দুইটা ভেক্টরকে কি জাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। তার মানে আমরা বেগের সাথে বেগ যোগ করতে পারবো, বেগের সাথে কিন্তু সরণ যোগ করতে পারবো না, বা বেগের সাথে আমরা তড়িৎ প্রাবল্য বা তীব্রতা আমরা যোগ করতে পারবো না। তার মানে যোগের অন্যতম শর্তই হলো যে দুইটা ভেক্টরকে আমরা যোগ করব এই দুইটা ভেক্টরকে অবশ্যই সমজাতীয় হতে হবে। তার মানে দুইটাই যদি ফোর্স হয় তাহলে সেটাকে আমরা যোগ করতে পারবো, দুইটাই যদি বেগ হয় তাহলে আমরা সেটাকে যোগ করতে পারবো। কিন্তু কখনোই বলের সাথে কিন্তু বেগ বা বলের সাথে ত্বরণ এইগুলো কিন্তু যোগ করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ একটা শর্ত। আর আরেকটা শর্ত, সেটা ত্রিভুজ সূত্রে চলে আসবে, সেটা আমি একটু পড়ে দেখাই। যে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে এবং একই জাতীয় দুটি ভেক্টর নির্দেশ করলে বিপরীত ক্রমে অপর বাহু ওই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। আচ্ছা, কি বললাম? কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, তোমরা নিশ্চয় জানো ত্রিভুজের 3টা বাহু থাকবে। তো কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে এবং একই জাতীয় দুটি ভেক্টর নির্দেশ করলে বিপরীত ক্রমে অপর বাহু ওই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। আচ্ছা, এখন দেখো এখানে দুইটি কথা এসছে, একটা হচ্ছে একই ক্রম আর একটা হচ্ছে বিপরীত ক্রম। আচ্ছা, একই ক্রম বিপরীত ক্রম কাকে বলে সেটা আমি এই নিচের দিকে দেখো, ডান দিকে একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমার কার্সরটা কোথায় নড়ছে? না, আনমিউট করে রাখো, আনমিউট করে রাখো। আমার কার্সরটা দেখতে পাচ্ছ? দেখো দেখো তো, দেখা যাচ্ছে স্যার, কোথায় দেখা যাচ্ছে। কোথায় নড়ছে বলো, কার উপরে? ওবি ওবি। আচ্ছা বলো তো, চিত্রে এই এই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে দেখানো হয়েছে বলো তো? ও থেকে বি এর দিকে। আর আমি যেটা লিখেছি দেখো, এই যে ওবি তার উপরে ভেক্টর চিহ্ন দিয়েছি, এটা দ্বারা ডিরেকশন কোন দিকে বোঝানো হচ্ছে? ও থেকে বি এর দিকে। তার মানে চিত্রের ডিরেকশন যেদিকে, আর আমি যেটা লিখলাম এই লিখার ডিরেকশন কোন দিকে আছে? সেদিকেই আছে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে একই ক্রম। কিন্তু নিচের চিত্রটা আবার দেখো, নিচের চিত্রটা দেখো, আমার চিত্রের ডিরেকশন দেখানো হচ্ছে বি থেকে ও এর দিকে, তাই না? জি স্যার। কিন্তু আমি যেটা লিখেছি তার ডিরেকশন কোন দিকে দেখানো হয়েছে বলো? ও থেকে বি এর দিকে। ও থেকে বি এর দিকে। একই দিকে আছে না বিপরীত দিকে আছে? বিপরীত দিকে। অর্থাৎ চিত্রে যেটা আছে আর বিপরীত দিকে স্যার, সেটা কি পরস্পর বিপরীত দিকে আছে। এইজন্য বিপরীত দিকে। জি স্যার, এটাকে বলা হচ্ছে বিপরীত ক্রম, আর উপরেরটাকে বলা হচ্ছে তোমার একই ক্রম। তাহলে একই ক্রম আর বিপরীত এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখতে হবে স্যার। জি স্যার। এখন দেখো তাহলে ত্রিভুজ সূত্রটা দেখো কত ইজি একটা জিনিস। যে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টর নির্দেশ করলে বিপরীত ক্রমে অপর বাহু ওই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। আচ্ছা, এখন বলো তো ত্রিভুজ এম এন ও, এই ত্রিভুজে বলো তো একই ক্রমে কোন দুইটা বাহু আছে বলো এখানে? স্যার এ বি। একটু ভালো করে বলো। ত্রিভুজের নাম হচ্ছে এম এন ও। আগে ত্রিভুজ দিয়ে বাহুর দৈর্ঘ্য দিয়ে স্যার এন ও, স্যার এন ও আর এন ও আর এন এম। এন এম। এন ও এ ভেক্টর আর আর ভেক্টর। এন ও আর এন। স্যার এন ও এন ভেক্টর আর আর ভেক্টর, এ ভেক্টর আর ভেক্টর কিন্তু একই ক্রমে নাই। একটু ভালো করে খেয়াল করো, দেখো দেখো তোমার এন ও আর ও এন। রাইট, এ ভেক্টর বি ভেক্টর, এন ও ও এন। রাইট, এন ও প্লাস এ ভেক্টর বি ভেক্টর। এন ও, দেখো খেয়াল করো, আমি এন থেকে ও এর দিকে যাচ্ছি, এ ভেক্টরের ডিরেকশন সেদিকেই আছে, তাহলে এটা একই ক্রম। আবার ও থেকে এম এর দিকে যাচ্ছি, তাহলে বি ভেক্টরের ডিরেকশন কোন দিকে আছে? সেদিকেই আছে, তাহলে বি ও একই ক্রমে আছে। এখন বলো তো আমি যদি এম থেকে এন এ যাই, এম থেকে যদি আমি এন এ যাই, তাহলে কি আর এর ডিরেকশন সেদিকে আছে না বিপরীত দিকে আছে? বিপরীত দিকে স্যার। তাহলে লব্ধি কোনটা নির্দেশ করবে? বিপরীত ক্রমে যে বাহুটা থাকবে সেটা একই ক্রমে যে দুটো বাহুর ভেক্টর থাকবে তাদেরকে নির্দেশ করবে লব্ধি। তাদের যোগফল। তাহলে লব্ধি কোনটা এখানে বলো এখন? স্যার আর স্যার আর ভেক্টর। তাহলে কি আমরা লিখতে পারি না আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর? লব্ধি মানে কি? যোগফল, দুটো যোগ করতে হবে। তাহলে আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার।
আচ্ছা, এবারে জিয়াদুল ইসলাম, জিয়াদ বলো। এম এন ও ত্রিভুজ, এম এন ও এই ত্রিভুজ থেকে দ্বিতীয় চিত্রে এম এন ও এই ত্রিভুজ থেকে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করো। জিয়াদুল ইসলাম জিহান ইয়েস স্যার। বলো, কুইক তাড়াতাড়ি বলো। স্যার প্রশ্নটা যদি আবার একটু বলতেন স্যার। এম এন ও এই ত্রিভুজে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করো। স্যার আর ভেক্টর এখানে আর হচ্ছে লব্ধি, আর পি আর কিউ যোগফল হচ্ছে স্যার আর ভেক্টর ইয়ার। না, ওইটা আমি জানতে চাই নাই। একই ক্রমে কে কে আছে এখানে? স্যার পি আর কিউ স্যার। বলবা যে এনএম এনএম ভেক্টর আর এনএম আর এমও স্যার। আর এই এনটা কিন্তু বিপরীত ক্রমে আছে, তার মানে আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তার মানে পি এবং কিউ ভেক্টরের যে লব্ধি সেটা হচ্ছে আর। এখন তোমাদের এখানে নাম নানা রকমের নাম দিয়েছে, 1G M7 ও পি, এগুলো নাম বাদ দিয়ে দাও। সঠিক যে নাম সেটা তোমাকে আমি ইউজ করতে বলেছি। এই যে 1G M3 যে নাম দিয়েছো, তুমি সতর্ক হয়ে যাও, তোমার যে রিয়েল নাম সেই রিয়েল নামটা সেট করো। আচ্ছা, সাইফুল ইসলাম বলো। সাইফুল ইসলাম বলো, এই তৃতীয় চিত্রে পি কিউ আর এই ত্রিভুজে ত্রিভুজ সূত্র প্রয়োগ করো। পি কিউ আর। স্যার এখানে কিউ আর অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর একই ক্রমে আছে আর সি ভেক্টর বিপরীত ক্রমে আছে, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। রাইট, ধন্যবাদ। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু সি ভেক্টর। আচ্ছা, সিটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা না লেখা, এটা লেখার প্রয়োজন নেই, আমি এমনিতে লিখেছি। এবারে দেখো চতুর্থ যে চিত্রটা আছে, এই চতুর্থ চিত্রে এখন যে নাম প্রশ্নটার উত্তর দিবে সাকিব খান। এমডি সাকিব খান কই? জি স্যার। সাকিব খান কি সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কি নাম সেট করেছে এখানে? 1G M7 OP। স্যার এটা আমি সেট করিনি। আচ্ছা, এখন সাকিব খান বলো যে তোমার এই যে চতুর্থ যে চিত্রটা আছে এই চিত্রে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করো। দেখো চতুর্থ চিত্রে দেখো, আমি একটু বলি, হেল্প করি তোমাদের। এই এ বি সি এগুলোর উপরে ভেক্টর চিহ্ন আসবে, আমি দিই নাই, ভুল হয়েছে। তো এখন বলো তো এখানে কি বিপরীত ক্রমে কোনো বাহু আছে? সবগুলো একই ক্রমে আছে, বলো তো। স্যার সবগুলো একই ক্রমে আছে। সবগুলো একই ক্রমে আছে। তাহলে আমরা দেখো আমি কি লিখেছি, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। মাইনাস সি কেন লিখলাম বলো তো? কারণ সবগুলো একই দিকে আছে স্যার, একটা বিপরীত দিকে হবে। হ্যাঁ, তাহলে লব্ধিটা বিপরীত ক্রমে নির্দেশ করবে, কিন্তু এটা তো আছে একই ক্রমে, সি ভেক্টরটা তো আছে একই ক্রমে, এইজন্য বিপরীত ক্রমে এই কারণে লব্ধি বোঝানোর জন্য তার পূর্বে কি চিহ্ন দিতে হবে? তোমার মাইনাস সি ভেক্টর চিহ্ন দিতে হবে, সি ভেক্টরের পূর্বে মাইনাস দিতে হবে। তো এই সি ভেক্টরটাকে যদি আবার বাম পাশে আনা হয়, তার মানে আলটিমেট কোন একটা ত্রিভুজে একই ক্রমে তিনটা বাহুর ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তিনটা সমষ্টি কত হবে? শূন্য ভেক্টর তৈরি হবে। অর্থাৎ আমার যে কোনো ত্রিভুজে তিনটা বাহুতে যদি একই ক্রমে তিনটা বাহুর ভেক্টর দেওয়া থাকে তাহলে তিনটা বাহুর ভেক্টরের যোগফল কত হবে? শূন্য হবে। তার মানে এই তিনটা ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটার নাম হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে দেখো তো এই ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রের ব্যাপারে সবাই ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার। এইটা ক্লিয়ার হলে পরের পড়াগুলো তোমার কাছে একেবারে ইজি হবে। দেখো পরের যে পড়াটা আছে সেটা হচ্ছে আমরা এই ত্রিভুজ সূত্র প্রয়োগ করে দেখো আমরা কিভাবে টু ডাইমেনশনাল ভেক্টর গঠন করতে পারি তার কনসেপ্টটা একটু ভালো করে দেখো। আচ্ছা, টু ডাইমেনশন তো অনেকগুলো হতে পারে, তাই না? এক্স ওয়াই অক্ষ হতে পারে, ওয়াই জেড অক্ষ হতে পারে, তারপরে জেড এক্স অক্ষ হতে পারে। আমি কোনটা নিয়েছি এখানে দেখো তো? টু ডাইমেনশনাল কোন? এক্স ওয়াই। এক্স ওয়াই। তুমি ওয়াই জেডও নিতে পারো, তুমি জেড এক্সও নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি এটা ভালো করে বুঝো তাহলে যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে টু ডাইমেনশনাল ভেক্টর তুমি তৈরি করতে পারবে। আচ্ছা, এখন বলো তো এটা যেহেতু টু ডাইমেনশনাল তাহলে পি একটা বিন্দু নিয়েছি, তাহলে পি বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমার স্থানাঙ্ক কয়টা থাকবে? মঞ্জুরুল আহসান বলো। দুইটা স্যার। দুইটা স্যার, দুইটা। মঞ্জুরুল আহসান কই? দুইটা। দুইটা থাকবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কের দুইটা মান থাকবে। আর থ্রি ডাইমেনশনাল হলে কয়টা থাকবে? তিনটা স্যার। তাহলে জেড আর তিনটা থাকবে। আমরা বিবেচনা করি তাহলে তিনটা ডাইমেনশন বিবেচনা করলে পি বিন্দুর স্থানাঙ্ক তিনটা থাকবে। আচ্ছা, এখন বলো পি বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য কোন ভেক্টরের প্রয়োজন বলো? স্যার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর।
অবস্থান ভেক্টর প্রকাশ করি আমরা চিত্রে কিভাবে বলো? ও থেকে মূল বিন্দুর সাপেক্ষে এটাকে অবস্থান প্রকাশ করতে হয়। তার মানে মূল বিন্দু ও থেকে পি একটা সরলরেখা টেনে যোগ করে দিতে হয় এবং তীর চিহ্ন কোন দিকে দিতে হয়? ও থেকে পি এর দিকে। তাহলে যে চিত্রে দেখো ও থেকে পি এর দিকে ডিরেকশনটা দেখানো হচ্ছে এবং এই ভেক্টরটাকে আমি নামকরণ করেছি এ ভেক্টর। আর ভেক্টর নামকরণ করতে পারো, ওই ভেক্টরগুলোকে আমরা অনেক সময় রেডিয়াস ভেক্টরও নামকরণ করি আমরা। তো আমি এখানে নামকরণটা এ ভেক্টর করেছি, কেননা আমি এখানে স্থানাঙ্কগুলোর নামটা করেছি। দেখো এক্স অক্ষ বরাবর যে মান সেটা হচ্ছে এ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে মান সেটা হচ্ছে এ ওয়াই। তাহলে আমার এ এক্স এ ওয়াই মিলে যে ভেক্টরটা তৈরি হবে সেটা হচ্ছে এ ভেক্টর। তুমি আর ভেক্টরে লিখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন পি বিন্দুর যে স্থানাঙ্কটা পেলাম এক্স অক্ষের মান এক্স, ওয়াই অক্ষের মান এ ওয়াই, সেটা দেখানোর জন্য আমি কি করেছি দেখো, পি থেকে উভয় অক্ষের উপরে লম্ব টেনে দিয়েছি। দেখো তো পি থেকে লম্ব টানা হয়েছে, এটা হচ্ছে তোমার কিউ পয়েন্টে সেট করেছে। তাহলে বলো তো কে বলবে, যে পারো বলো ও কিউ সমান কত? ও কিউ এই দৈর্ঘ্যটা কত? স্যার আর কি স্যার ওপি মাইনাস পি না না, কিউ। দৈর্ঘ্যটা বলো, এই স্থানাঙ্ক থেকে বলো ও কিউ মানে কত? ওপি স্কয়ার মাইনাস ভেক্টর ওয়াই তোমরা ও কিউ কি বুঝতে পারো না? এক্স স্যার। ওপি ইকুয়াল ও কি আচ্ছা, স্যার এ একজন স্যার ভালো এ ওয়াই বলছে স্যার এ এক্স, ও কিউ মানে হচ্ছে এ এ এক্স স্যার এ এক্স। এক্স আচ্ছা, ও জি আর স্যার মানে কত? ও আর মানে কত? এ এ ওয়াই ওয়াই স্যার ওয়াই এ ওয়াই। আচ্ছা বলো তো ও আর আর কিউ পি পরস্পর কি? বলো কুইক। সমান স্যার সমান স্যার এবং কি? পরস্পর সমান্তরাল। সমান এবং সমান এবং সমান্তরাল। সমান্তরাল। তাহলে বলো তো ও আর সমান যদি এ ওয়াই হয় তাহলে কিউ পি সমান কত হবে? এ এ ওয়াই ওয়াই এ ওয়াই হবে। আচ্ছা এ ওয়াই এখন হবে স্যার। আচ্ছা এখন এক্স এক্স অক্ষ বরাবর যে মানটা পেলাম সেটা হচ্ছে এ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে মানটা পেলাম সেটা হচ্ছে এ ওয়াই। এ আচ্ছা, ওয়াই যে কোনো মানকে ভেক্টর হিসাবে প্রকাশ করার জন্য কি কার প্রয়োজন বলো? যে কোনো মানকে আমি ভেক্টর হিসাবে প্রকাশ করব, কার প্রয়োজন? একক ভেক্টর, একক ভেক্টর। ভেরি গুড, একক ভেক্টরের প্রয়োজন। আচ্ছা বলো তো এক্স অক্ষের মানটা কত জানো? এ এক্স। জি স্যার এক্স আই স্যার। আচ্ছা এক্স অক্ষের একক ভেক্টরটা কত? আই আই ক্যাপ। ভেক্টর স্যার। তাহলে এই যে ও এক্স কিউ, আই ক্যাপ তাহলে এই যে ও কিউ এটাকে আমরা যদি ভেক্টর হিসাবে লিখতে চাই তাহলে এটা হবে এ এক্স আই ক্যাপ। একইভাবে ও আর ভেক্টর অথবা কিউ পি ভেক্টর, কেননা ও আর ভেক্টর আর কিউ পি ভেক্টর পরস্পর সমান হবে এবং এরা যেহেতু সমান্তরাল, সুতরাং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কি আছে বলো? জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর এ মান ওয়াই স্যার পেয়েছি কি আমরা? এ ওয়াই। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে এ ওয়াই ভেক্টরটা তৈরি হবে সেটা হচ্ছে এ ওয়াই জে ক্যাপ। এ ওয়াই জে ক্যাপ। তাহলে দেখো আমরা এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা ডিরেকশন সেটা হবে ও থেকে কিউ এর দিকে, আর ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা তৈরি হবে তার ডিরেকশন হবে কিউ থেকে কোন দিকে হবে? পি এর দিকে। তাহলে দেখো চিত্রে যে ডিরেকশন গুলো দেখানো হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই? জি স্যার। জি স্যার জি আচ্ছা, স্যার। এখন জুয়েল ইসলাম বলো, জুয়েল ইসলাম বলো ত্রিভুজ পি ও কিউ, এখানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করো। জুয়েল, ত্রিভুজ পি ও কিউ। ত্রিভুজ পি ও কিউ এর স্যার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র স্যার। হ্যাঁ ত্রিভুজ সূত্র, ত্রিভুজ পি ও কিউ। কুইক। স্যার ওপি সমান সমান ও কিউ প্লাস কিউপি। রাইট, ওপি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর। এখন বলো তো ও কিউ ভেক্টর সমান কত বের করলাম আমরা? এক্স আই ক্যাপ, আর কিউপি ভেক্টর সমান আমরা বের করেছি এ ওয়াই জে স্যার ক্যাপ। আর ওপি ভেক্টর সমান কত চিত্রে দেখানো আছে দেখো, ওপি ভেক্টর সমান আমরা কি নামকরণ করেছি এখানে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওপি ভেক্টর সমান এখানে কি স্যার নামকরণ? কথা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন কি শোনা যায়? তোমরা কি আমাকে জি স্যার। শুনতে পাচ্ছ? স্যার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা স্যার একটু ক্লিয়ার করা যাবে স্যার? চিত্রটা ক্লিয়ার করব, আরো বড় করে দিই, দাঁড়াও। স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ নেটের একটু প্রবলেম হয়েছে, আমার এখানে নেটের একটু প্রবলেম আছে। আচ্ছা বলো ওপি ভেক্টর সমান কি নামকরণ করেছি আমি এখানে? এই যে স্যার আপনার নেট প্রবলেম। স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নেটের প্রবলেম আমার এখানে হচ্ছে। আচ্ছা ওপি ভেক্টর সমান কি নামকরণ করা আছে এখানে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ভেক্টর যোগের স্যার ত্রিভুজ সূত্রটা স্যার আবার বেশি ক্লিয়ার করা যাবে স্যার? আর একটু ক্লিয়ার করা যাবে? কে বলছো তুমি এত পরে? হ্যালো
হ্যাঁ, কে বলছো তুমি এত পরে এসে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র এত পরে এসে বলছো? স্যার আসলে স্যার ওই আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার স্যার কথা একবার বুঝতে পারছি না। আরেকবার বলুন স্যার, আর একবার রিপিট করুন স্যার, একবার স্যার। রিপিট করলে পড়া আগাবো কি করে সামনে? এভাবে পড়ানো যায়? একই জিনিস বারবার রিপিট করা যায় সম্ভব? কখনো ত্রিভুজ সূত্র কতবার পড়াইলাম, দেখ এখানে উদাহরণ দিয়ে দিয়ে জি স্যার, বোঝানো হলো। একটা স্যার আর জিনিস একবার প্লিজ। স্যার ওকে রিপিট বলেন করতে স্যার, ওই গেলে যে পরে সময় কই পাবো? ভিডিও দেখে নিতে স্যার। আচ্ছা, তো এখন দেখো তোমার এখানে ওপি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, আর ওকি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ ভেক্টর, আর কিউপি ভেক্টর ইকুয়াল টু এ ওয়াই জে ভেক্টর। ইউটিউবে দেখে নিবে। আচ্ছা, তোমরা কথা বন্ধ করো। তাহলে এটা 2 ডাইমেনশনাল ভেক্টর তৈরি হলো। যদি 3 ডাইমেনশনাল হতো তাহলে এখানে প্লাস আরেকটা কি চলে আসতো বলো? এ জে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে না। আচ্ছা, হায়ার ম্যাথ ক্লাস কবে আছে আবার? হায়ার ম্যাথ ক্লাসে যাবো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ভাই আমাকে কি শুনতে পাচ্ছ কি? জি স্যার, কিন্তু শুনতে পাচ্ছ তোমরা আমাকে? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে এখন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মূল সমস্যা হলো আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওয়াইফাই এর, এই জন্য আর কি বেশ কয়েকবার লাইন কেটে গেছে। তো এখন কি দেখা যায় এবং স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে আমাকে শব্দ? আমার শব্দ? আচ্ছা, যারা বুঝতে পারো নাই তারা ভিডিওটা দেখে নিবে, হ্যাঁ, তাহলে তোমার ওই পড়াটা বুঝতে পারবে। ভিডিও তো আমি দিয়ে দিব, একই পড়া রিপিট করে আগানো যাবে না, অলরেডি 22 মিনিট। আচ্ছা, জি স্যার, জি স্যার। তাহলে আমরা 2 ডাইমেনশনাল ভেক্টর তৈরি করলাম, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। এটা 3 ডাইমেনশনাল হলে আরেকটা কম্পোনেন্ট এখানে চলে আসবে, সেটা হচ্ছে az k ক্যাপ। 3 ডাইমেনশনালটা নিচে আমি করে দিয়েছি, ওটা আমি পড়াবো না, তোমরা দেখে নিবে। আচ্ছা, তাহলে এটা যে ভেক্টর, তাহলে ভেক্টরে কয়টা জিনিস আমাকে দেখাতে হবে? দুইটা জিনিস, একটা মান আর একটা দিক। আচ্ছা, মান বের করার জন্য আমি কি করেছি দেখো, তোমার এখানে দেখো এই যে দিক নির্ণয়, আচ্ছা সরি, মান বের করার সময় দেখো ত্রিভুজ পি ও কিউ, বলো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? পি ও কিউ, এই পিথাগোরাস সূত্র প্রয়োগ করলে কি হয়? ওপি স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ও কিউ স্কয়ার প্লাস কিউপি স্কয়ার। তুমি যখন মান বের করবা তখন কিন্তু আর ভেক্টর সাইনটা দিবে না, শুধু এই ত্রিভুজের বাহুর যে দৈর্ঘ্যগুলো আছে এই দৈর্ঘ্যগুলো তুমি রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তো ওপি মানে কত? ওপি মানে হচ্ছে এ ভেক্টরটার মান। তাহলে ওপির পরিবর্তে আমরা এখানে লিখব এ স্কয়ার, আর ও কিউ মানে আমরা জানি এ এক্স, আর কিউপি মানে হচ্ছে এ ওয়াই। তাহলে এ এক্স তার উপরে স্কয়ার প্লাস এ ওয়াই তার উপরে স্কয়ার, তাহলে এ ইকুয়াল টু হবে রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। তার মানে দেখো আমরা যে 2 ডাইমেনশনাল যে ভেক্টরটা তৈরি করলাম সেই ভেক্টরের মান আসলে কিছুই না, সেটা হচ্ছে এই যে আই ক্যাপ এবং জে ক্যাপের যে সহগগুলো আছে, বলো তো এখানে আই ক্যাপের সহগ কত? এক্স, আর এখানে জে ক্যাপের সহগ কত? এ ওয়াই। তাহলে এই সহগগুলোকে কি করা হয়েছে দেখো, এখানে মানের এই জায়গায় বর্গ করে যোগফলের রূপ করা হয়েছে। এই সহগগুলোর আই ক্যাপ জে ক্যাপের যে সহগগুলো সেই সহগের বর্গের সমষ্টির কি নেওয়া হয়েছে? বর্গমূল। এই যে তাহলে আই ক্যাপ জে ক্যাপ যদি আরেকটা থাকে, যে মানে 3 ডাইমেনশনাল হলে এই যে কে ক্যাপ, তাহলে এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কে ক্যাপের যে সহগগুলো থাকে সহগগুলোর বর্গের সমষ্টি বর্গমূল হলেই আমরা কি পেয়ে যাব? বর্গের সমষ্টি ঘনমূল মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা এই সমীকরণ ব্যবহার করে আমরা মান বের করব। এবারে চলে আসে দিক। দিক বলতে বোঝানো হয় এই যে ওপি যে ভেক্টরটা আমরা তৈরি করলাম, এই যে এ ভেক্টরটা, এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল এবং ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, এই কোণটাই হচ্ছে তার দিক। ওপি ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল আমরা নামকরণ করেছি থিটা এক্স, আর ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল নামকরণ করেছি থিটা ওয়াই। আচ্ছা, এখন বলো এই যে এই অ্যাঙ্গেলটা
যে কোনো অনুপাত দিয়ে বের করা যাবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, যে কোনো অনুপাত দিয়ে তুমি বের করতে পারবে। কিন্তু আমরা এখানে একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে কোসাইন সূত্র। কোসাইন সূত্র ব্যবহার করার একটা সুবিধা আছে, সেটা আমি সূত্রে গেলেই তোমরা বুঝতে পারবে। দেখো, আচ্ছা তাহলে এখন বলো তো, ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজে কস থিটা সমান কি লিখতে পারি আমরা? ভূমি বাই অতিভুজ। জি স্যার। আচ্ছা তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা ভূমি মানে কত? ও কিউ, আর অতিভুজ মানে কত? ওপি। ও কিউ মানে কত? ax, আর ওপি মানে হচ্ছে তোমার a। ওপি মানে এই সরলরেখার যে দৈর্ঘ্য সেটা কত আসলে ওই ভেক্টরটার মান, তার মানে সেটা হচ্ছে a। তার মানে ax ডিভাইডেড রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার। তাহলে cos থিটা x সমান 8। আচ্ছা থিটা x কেন লিখলাম এখানে বলো তো? কারণ স্যার এই জায়গায় ওইটা বের করব আমরা। কোনটার মান স্যার? উৎপন্ন কোণ মিন করা হচ্ছে এখানে, এইজন্য থিটা x লিখেছি। তাহলে cos থিটা x সমান এইটা। তাহলে থিটা x সমান cos ডানে এসে কি হয়ে যায়? ইনভার্স হয়ে যাবে। তাহলে থিটা x সমান cos ইনভার্স ax ডিভাইডেড রুট ওভার ax স্কয়ার প্লাস ax স্কয়ার। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি পেয়ে যাব? x অক্ষের সাথে উৎপন্ন কোণ পেয়ে যাব। আচ্ছা এবারে দেখো, y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করার জন্য কিন্তু তুমি আরেকটা ভাবে করতে পারো। 90 ডিগ্রি থেকে, কেননা x এবং y এর মধ্যবর্তী টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি আমি থিটা x মাইনাস করি, তাহলে আমরা কার মানটা পেয়ে যাব? থিটা y পেয়ে যাব। থিটা ওয়াই এর মান টু ডাইমেনশনের ক্ষেত্রে তুমি ইজিলি বের করতে পারবে, 90 থেকে থিটা x মাইনাস করলে হয়ে যাবে। কিন্তু থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে বের করা সম্ভব না। এইজন্য আমরা যদি সূত্র দিয়ে বের করতে চাই, তাহলে দেখো এই যে পি থেকে যে লম্বটা আনা হয়েছে, লম্ব বিন্দু হচ্ছে আর। তাহলে বলো তো ত্রিভুজ পি ও আর, এটাও কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওয়াই। তাহলে cos থিটা ওয়াই সমান কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি মানে কি এখানে বলো? ত্রিভুজ পি ও আর। ও আর, তাহলে দেখো এখানে ও আর বাই ওপি। তাহলে ও আর মানে হচ্ছে এ ওয়াই, আর ওপি মানে হচ্ছে এ। তাহলে এ ওয়াই ডিভাইডেড এ মানে হচ্ছে রুট ওভার টোটাল মানটা চলে আসবে এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। তাহলে থিটা ওয়াই ইকুয়াল টু হবে cos ইনভার্স এ ওয়াই ডিভাইডেড রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করছো, তখন সূত্রে দেখো কোসাইন সূত্রের সুবিধাটা কোথায়? তুমি যখন থিটা এক্স বের করছো, তখন cos ইনভার্স উপরে কার মানটা আছে দেখো তো? এই যে আমার এক্স অক্ষের মানটা আছে, আর নিচে টোটাল মানটা তো আছে। আচ্ছা তুমি যখন ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাচ্ছ থিটা ওয়াই, তখন উপরে কার মানটা আছে? ওয়াই অক্ষের মানটা। অর্থাৎ যে অক্ষের অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ উপরে, সেই অক্ষের মানটা আছে। কিন্তু তুমি যদি অন্য ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করো, তাহলে এই সিকোয়েন্সটা তুমি পাবে না। তাহলে এই সূত্রটা মনে রাখাটা কি সহজ? তুমি যে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাচ্ছ, তার মানটা উপরে থাকবে আর নিচে টোটাল মানটা থাকবে। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাচ্ছ, ওয়াই অক্ষের মানটা থাকবে আর নিচে টোটাল মানটা থাকবে। আচ্ছা থ্রি ডাইমেনশনাল হলে সেটা জেড সমান কি হবে একজন বলো তো? স্যার cos ইনভার্স az ডিভাইডেড বাই রুট ওভার অফ ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ভেরি গুড, az স্কয়ার। তার মানে থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে তিনটা অংশ এখানে চলে আসবে। তাহলে দেখো তো এই সূত্রটা মনে রাখা কি সুবিধা না? বিভিন্ন অক্ষের সাথে যে যত কোণ তৈরি করবে সেটা মনে রাখা সুবিধা। মানে জি স্যার অনেক সুবিধা। অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে উপরে সেই অক্ষের মানটা থাকবে আর নিচে টোটাল মানটা থাকবে, আর cos ইনভার্সটা সব জায়গায় থাকবে। তাহলে এটা মনে রাখা কি সুবিধা না? কিন্তু অন্য ত্রিকোণমিতিক অনুপাত যে বের করতে গেলে তুমি এই সিকোয়েন্সটা তুমি পাবে না। এই জন্য অ্যাঙ্গেল বের করার সময় একটা ভেক্টর থ্রি ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল যেটাই হোক না কেন, একটা ভেক্টর কোন অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল সেই কোণটা বের করার সময় তোমরা অবশ্যই আমার পরামর্শটা মনে রাখবে, এই কোসাইন সূত্র দিয়ে বের করবে। তাহলে এটা বের করা তোমার মনে রাখাটা তোমার জন্য সুবিধা হবে। তাহলে এইটু ক্লিয়ার হয়েছে কিনা দেখো, একটা ভেক্টর আমরা তৈরি করলাম টু ডাইমেনশনাল, এটা হচ্ছে তার মান আর এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে তার দিক। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা এবারে কোনগুলা দিক কিভাবে দিক বলবো স্যার? হ্যাঁ স্যার এই কোনগুলা দিক কিভাবে দিক নির্দেশ করব স্যার যে এই দিকে গেছে? আরে এই যে কোণের ডেফিনেশনে তো আমি বলে দিলাম যে একটা ভেক্টর এই যে বিভিন্ন অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে তার দিক। কত ডিগ্রি কোণ তৈরি করে আছে এই যে তোমার পি বিন্দুটা বা ওপি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করছে সেটাই হচ্ছে তার দিক। আবার তোমার ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করছে থিটা ওয়াই, এই যে যত ডিগ্রি হবে সেটাই হচ্ছে তার দিক। আর থ্রি ডাইমেনশনাল হলে আরেকটা চলে আসবে, জেড অক্ষটা চলে আসবে, লম্ব আরেকটা অক্ষ থাকবে এখানে। আচ্ছা তাহলে আমরা তোমার ভেক্টর তৈরি করা শিখলাম, মান বের করা শিখলাম, দিক বের করা শিখলাম।
আচ্ছা এবারে একক ভেক্টর বের করা কি বলতে হবে? একক ভেক্টর মানে কি? ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান, এ ভেক্টর ডিভাইডেড এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর মানে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, আর তার মান হচ্ছে √ax স্কয়ার প্লাস ay স্কয়ার। তার মানে যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাই? সেই ভেক্টরটা একক ভেক্টর পেয়ে যাই। তাহলে আমরা একটা একক ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। এখন একক ভেক্টর পেয়ে যাই। হ্যাঁ, এখন অঙ্কে চলে আসো। অঙ্কে আসলে তোমাদের ক্লিয়ারটা হবে। দেখো আমি এখানে একটা অঙ্ক লিখেছি, কোন বিন্দুর xy তলে অবস্থান 3 4, কোন তলে বলে দিয়েছি আমি? xy। আচ্ছা, হলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর, মান, দিক ও ওই একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা x অক্ষে তাহলে xy তলে মানটা কত? 3 4। আচ্ছা বলো তো x অক্ষের মানটা কত? কুইক বলো। √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। x অক্ষের মানটা কত? এখানে x অক্ষের কত মান? 3। y অক্ষের মানটা কত? 4। প্রথম যে মান সেটা x অক্ষের মান, দ্বিতীয় যে মান সেটা y অক্ষের মানটা, তাহলে 3 4। তাহলে অবস্থান ভেক্টর লেখার জন্য কি করেছি আমি? দেখো এই যে x অক্ষের যে মান তাকে কি দ্বারা গুণ করতে হবে? i ক্যাপ, আর y অক্ষের যে মান তাকে কি দ্বারা গুণ করতে হবে? j ক্যাপ। তাহলে প্রথমে যদি তুমি অবস্থান ভেক্টর লিখতে চাও, দেখো এই যে আমি চিত্র দিয়েছি এখানে, দেখো পিডিএফ আমি দিয়ে দিব ওয়েবসাইটে। তাহলে ও কিউ মানে হচ্ছে 3, তাহলে ও কিউ ভেক্টর হবে 3i ক্যাপ, আর ও কিউপি, এই যে কিউপি চিত্রে দেখো কিউপি মানে হচ্ছে 4, তাহলে কিউপি ভেক্টর সমান কত হবে? 4j ক্যাপ। আচ্ছা তাহলে ওপি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর, ওপি ভেক্টরটাকে আমি এ ভেক্টর নামকরণ করছি, তোমরা আর ভেক্টরও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ওপি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর। তো ও কিউ ভেক্টর মানে কত? 3i ক্যাপ, আর কিউপি ভেক্টর মানে হচ্ছে 4j ক্যাপ। তার মানে এখানে যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে সেই স্থানাঙ্কের প্রথম মানটার সাথে i ক্যাপ গুণ করতে হবে যদি xy তল হয় এখানে, আর 4 এর সাথে কি দ্বারা গুণ করতে হবে? j ক্যাপ। আর এই প্লাস চিহ্নটা কোন জায়গা থেকে এসেছে? ত্রিভুজ সূত্র থেকে চলে এসেছে, যেহেতু আমরা যোগ করছি এখানে। আচ্ছা আর মানটা আমরা কিভাবে বের করব? ওপি ভেক্টর মডুলাস বা এ ভেক্টর মডুলাস, বা শুধু সেটাকে আমরা a লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু √ax স্কয়ার প্লাস ay স্কয়ার। আচ্ছা x মানে কত? 3, আর ay মানে কত? 4। তাহলে √3 স্কয়ার প্লাস √4 স্কয়ার 4 স্কয়ার, তাহলে ক্যালকুলেশন করলে হবে তোমার 5। তাহলে এটা মান হয়ে গেল। আর ওই যে থিটা x থিটা y যেটা, সেগুলো দ্বারা আমরা কি বের করব? দিক বের করব। এগুলো কি আর বলার দরকার আছে? বুঝতে পারছো এখন? এগুলো দেখো দিক। জি না স্যার, না স্যার বলা দরকার নেই। বুঝতে পারছি না স্যার, সূত্রটা ব্যবহার করব। উপরে x অক্ষের মানটা থাকবে x ডিভাইডেড √ax স্কয়ার প্লাস ay স্কয়ার। তাহলে cos ইনভার্স x অক্ষের মান কত? x অক্ষের মান কত? 3, আর টোটাল মানটা কত? 5। তাহলে cos ইনভার্স নিলে তোমার এত ডিগ্রি তৈরি হয়, আর y অক্ষের সাথে উৎপন্ন কোণ তোমরা এটা পেয়ে গেছো। আর একক ভেক্টর দেখো, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর টোটাল মান হচ্ছে 5। 5টাকে আমি এখানে আবার আলাদা আলাদা করে দিয়ে ভাগ করে দিয়েছি। এটা আলাদা আলাদা করে ভাগ করে দিতেও পারো, না পারো, এইভাবে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একক ভেক্টর বের করা শিখলাম। আচ্ছা এবারে আমি যাকে প্রশ্ন করবে সে উত্তর দাও। খন্দকার মনিম আসো? মনিম? জি স্যার আছে স্যার। তোমরা ক্লাসে এই মুহূর্তে 52 জন আছো, অ্যাটেন্ডেন্স কাউন্ট হচ্ছে, কিন্তু তোমরা ক্লাস করছো না। কিন্তু ক্লাস যারা করছো না তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এটা মনে রাখবে। আচ্ছা এখন HW দেখো আমি এখানে দিয়েছি xy = 3 - 4। মনিম বলো, তলটার নাম দিয়েছি কি? xy 3 - 4। জি স্যার। তার মানে নেগেটিভ y অ্যাক্সিস। প্রথমটা কিন্তু x অক্ষের মান, পরেরটা y অক্ষের মান, কিন্তু y অক্ষের কোন দিকে এটা আছে? নেগেটিভ y অ্যাক্সিস। তাহলে এটার অবস্থান ভেক্টর কি করব বলো? ভেক্টরটা তৈরি করো। মনিম বলো ভেক্টরটা। হ্যাঁ ভেক্টর অবস্থান 3i - 4j। 3i ক্যাপ আমার মায়ের ডাক দেখা 3i ক্যাপ - 4j ক্যাপ। রাইট, তোমাকে যাবে কইছে। আচ্ছা এবারে তোমার তীর্থ কুমার বিশ্বাস বলো। তীর্থ কুমার বিশ্বাস আসো? তীর্থ কুমার বিশ্বাস ক্লাসে নাই। সাজিদুল হক আসো? সাজিদুল হক? সাজিদুল হক ক্লাসে নাই, আমি এই যে নোট ডাউন করতেছি এখন, দেখো। এরপরে ইরফান হোসেন ক্লাসে নাই, ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা এখন সৌরভ সাহা বলো। সৌরভ সাহা বলো YZ স্থানাঙ্ক বলা আছে 3 4। এই যে 3 4 দেখতে পাচ্ছ? यस স্যার। আচ্ছা YZ এখানে কিন্তু তলটা আমি কি দিয়েছি? YZ 3 4। তাহলে এটার অবস্থান ভেক্টর বলো। স্যার T2 দেওয়া আছে স্যার। YZ = 3 4। তাহলে এটার অবস্থান ভেক্টরটা তৈরি করো, ভেক্টরটা শুধু বলো। 2 দেওয়া আছে স্যার, 3 2।
আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। 3 2 আর আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা যারা শুনতে পাচ্ছ তারা বলো এখানে y z তলে স্থানাঙ্ক 3 2, তাহলে এটার অবস্থান ভেক্টর কি হবে? 3i plus j cap plus z hat cap এ যেন i ক্যাপ বলেছে, এখানে কিন্তু x অক্ষ নাই, বি কেয়ারফুল। এটা কিন্তু x অক্ষ না, এটা হচ্ছে y z। তো y অক্ষের একক ভেক্টর কি? j ক্যাপ, আর z অক্ষের একক ভেক্টর হচ্ছে k ক্যাপ। তার মানে 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2a ক্যাপ। হ্যাঁ, সবাইকে ক্লিয়ার হয়েছে? এইভাবে এইগুলো বাসায় করবে এইগুলো। আচ্ছা এবারে দেখো 3D ভেক্টর গঠন। 3D ভেক্টর গঠনটা এটার পিডিএফটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব, এটা তোমরা নিজেরাই এখন পারবে। এই যে পি একটা বিন্দু নেওয়া হয়েছে, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক 3 ডাইমেনশনাল হওয়ার কারণে কয়টা মান থাকবে? 3টা, একটা ax আর একটা ay আর একটা az। আচ্ছা এখন দেখো তোমার এখানে আমি একটা আয়তাকার ঘনবস্তু তৈরি করেছি, অর্থাৎ যেটা একটা 3 ডাইমেনশনাল পিকচার। যদি এখানে চিত্রে দেখা সম্ভব না, তুমি যে ঘরে অবস্থান করছো সেই ঘরের শূন্য স্থানে কোন একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমার সেখানে x অক্ষের একটা মান থাকবে, y অক্ষের একটা মান থাকবে, z অক্ষের একটা মান থাকবে মূল বিন্দু হতে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। মাসি ফোন দিছিল, কথা কইবো। স্যার আমি বিগত কয়েকটা ক্লাস করতে পারিনি তো স্যার, আমার হচ্ছে কোন বইটি আপনি সাজেস্ট করছেন সেটা তো আমি জানি না স্যার। এটা পরে শাহজাহান তপন স্যারের বই কিনবে এবং আমির হোসেন খান স্যারের একটা বই কিনবে, দুইটা বই কিনবে। স্যার সময় কম স্যার, একটু শাহজাহান তপন স্যারের বই আর আমির হোসেন স্যারের বই কিনবে। আচ্ছা তোমরা একটু চুপ থাকো। তো 3 ডাইমেনশনাল ভেক্টর তৈরি করার যে ব্যাপারটা সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে, দেখবে। আচ্ছা বলো তো ও কিউ মানে ও কিউ সমান কি? x অক্ষের মানটা হবে না? ও কিউ মানে কত? ax। আর ও টি মানে কত? ay। আর ওএস মানে কত হবে? ওএস মানে কত হবে? az। আচ্ছা তাহলে ও কিউ কে ভেক্টর হিসাবে, আচ্ছা ও কিউ আর এস আর পরস্পর কি সমান? এবং দেখো একটু খেয়াল করো, তাহলে ও কিউ যা হবে এস আর ভেক্টরে কি হবে তাই হবে। জি স্যার। আচ্ছা তাহলে এই যে এখানে আমি লিখে দিয়েছি দেখো, ও কিউ দ্যাট ইজ ইকুয়াল টু এস আর ইকুয়াল টু ax, এটা হচ্ছে মান। তাহলে সেটাকে ভেক্টর হিসাবে লেখার জন্য কি করতে হবে? আই ক্যাপ দিয়ে গুণ করতে হবে। তাহলে ও কিউ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এস আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ax আই ক্যাপ। একই ভাবে পরের গুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে ত্রিভুজ ও এস আর, দেখো ত্রিভুজ ও এস আর, এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে একই ক্রমে কে কে আছে দেখো, একটা হচ্ছে তোমার ও এস আর একটা এস আর ও আরটা হচ্ছে বিপরীত ক্রমে আছে। তাহলে দেখো এই যে ও আর ভেক্টর ইকুয়াল টু ও এস ভেক্টর প্লাস এস আর ভেক্টর। এবারে এই যে ও এস ভেক্টর এস আর ভেক্টর উপরে বের করা আছে, তোমরা নিজেরা পারবে দেখতে ইজি। তাহলে এটা করবে আর লাস্টে তোমার ত্রিভুজ পি ও কিউ, এখানে আর একটা ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে হবে। ত্রিভুজ পি ও কিউ না আর, ত্রিভুজ পি ও আর। আচ্ছা ত্রিভুজ পি ও আর একই ক্রমে কে কে আছে বলো? একটা হচ্ছে ও আর আর একটা হচ্ছে আর পি। ও আর আর পি আর ওপিটা বিপরীত ক্রমে আছে, তাহলে ওপিটাই লব্ধি নির্দেশ করবে। তার মানে এই যে দেখো ওপি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ও আর প্লাস আর পি। জি স্যার। ওপি ভেক্টরকে আমি নামকরণ করেছি এ ভেক্টর, এর উপরে একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিবে। আর এখানে ও আর মানে হচ্ছে az k ক্যাপ প্লাস ax i ক্যাপ, সেটা লেখা হলো। আর আর পি মানে হচ্ছে তোমার ay j ক্যাপ। এটাকে সুন্দর করে সাজিয়ে লেখা হয়েছে। এটাই হচ্ছে 3 ডাইমেনশনাল ভেক্টর গঠন হয়ে গেল। এবার এর মানটা কি হবে? মানটা এখন নিজেরাই বলো। মান a ইকুয়াল টু এই যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপের যে সহগ, এই সহগগুলোকে কি করতে হবে? স্যার বর্গের যোগ করে স্যার বর্গের সমষ্টির বর্গের ঘনফল স্যার। হ্যাঁ সেটা আমি আর এখানে ডিটেইলস দেখাই নাই। হ্যাঁ আমি সরাসরি লিখে দিয়েছি মান a ইকুয়াল টু রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস 8z স্কয়ার। তাহলে এটা মান হয়ে গেল। আর দিক কি হবে? থিটা x থিটা y থিটা z তিনটা দিক থাকবে। তো x অক্ষের সাথে কত কোণ, y অক্ষের সাথে কত কোণ তৈরি করেছে এবং z অক্ষের সাথে কত কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে তাদের দিক। আচ্ছা তাহলে দেখো সবগুলো জায়গায় cos ইনভার্স থাকবে। x অক্ষের সাথে যখন উৎপন্ন কোণ বের করবে তখন উপরে ax থাকবে, y অক্ষের সাথে করলে ay আর z অক্ষের সাথে করলে az। কি বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আর একক ভেক্টরটা এই সমীকরণ দিয়ে বের করতে হবে। আচ্ছা এখন এটার উত্তর দাও সবাই।
যে পারবে সে বলবে। তোমার এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 3 4 -2, এটার অবস্থান ভেক্টর লিখতে হবে। কি করে লিখবা বলো? 3i plus 4j hat minus 2k hat minus 2k Right. 3i cap plus 4j cap minus 2k cap. cap minus 2k সবাই পেরেছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে 3 ডাইমেনশনাল ভেক্টর গঠন হয়ে গেল। এবার এটার মান বের করতে পারবে, দিক বের করতে পারবে, তারপরে তার যে অ্যাঙ্গেল থিটা x থিটা y থিটা z এগুলো কি বের করতে পারবে না এখন তোমরা? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, দেখো 1 মিনিটের কম সময় আছে। এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, দেখো 3 2 -3 -1, নেগেটিভ y অ্যাক্সিস এর মান, নেগেটিভ z অ্যাক্সিস এর মান। এখানে প্রশ্ন চেয়েছি একক ভেক্টর কি, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর উত্তর বাসায় তৈরি করবে। আর ওপি ভেক্টরের একটি একক ভেক্টর নির্ণয় করো। প্রথমে ওপি ভেক্টর তৈরি করে তার একক ভেক্টর বের করতে হবে। আর ওপি ভেক্টর বিভিন্ন অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাত নির্ণয় করো, মানে থিটা x থিটা y থিটা z বের করো। অনুপাত। তো এইটুকুই আজকের ক্লাস। তো সময় শেষ হয়ে গেছে, তো সবাই ক্লাসে জয়েন করে না, প্রত্যেকে ক্লাস করতে হবে। ক্লাস না করলে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করছে, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।